আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আর যেহেতু আমাদের কিছুদিন পরে এক্সাম, সো অনেকটা চাপের মাঝে আছো, তো আমাদের চাপ নিতেই হবে, যেহেতু কিছুদিন পরেই এক্সাম, বলতে গেলে দরজায় এক্সাম নক করতেছে এরকম একটা অবস্থা। সো এই মুহূর্তে সবাই চাপে থাকবে, এটাই স্বাভাবিক। আর এর মাঝেই তোমাদের সাথে আমি সিলেট বোর্ড 2023 সালের যে কোয়েশনটা, এই কোয়েশনটার সমাধান দেখব। এই কোয়েশনটার মাঝখানে একটু ক্রিটিক্যাল একটা কোয়েশন আছে। আমরা বাকি দুটো কোয়েশন সহজ, শুধু এই খ নম্বর কোয়েশনটা একটু ক্রিটিক্যাল টাইপের। এই টাইপের কোয়েশনগুলো যদি আমাদের পরীক্ষায় আসে, তখন আমাদের পরিস্থিতিটা বা আমাদের মেন্টালিটিটা কীভাবে কাজ করে দেবে, এটাও আমাদের একটু লক্ষ্য করতে হবে। তাহলে আসো আমরা ধারাবাহিকভাবে প্রশ্নগুলো সমাধান করি। প্রথমে আমরা ক নম্বর কোয়েশনটা দেখব। ক নম্বর কোয়েশনে কি বলছে, এক্স অক্ষের সাথে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স বক্ররেখা দ্বারা আবদ্ধ যে কোনো একটি ক্ষেত্রের ক্ষেত্রফল তোমাকে নির্ণয় করতে বলছে। মানে হলো আমাদের একটা এক্স অক্ষ থাকবে, একটু ভালো করে লক্ষ্য করো যে কোয়েশনটা কি বলছে। মনে করো এ হলো আমাদের এক্স অক্ষ আর এ হলো আমাদের ওয়াই অক্ষ, ঠিক আছে? তাহলে এটা আমাদের ওয়াই অক্ষ, ওয়াই প্রাইম, আর এটা হচ্ছে ধরো মনে করো এক্স প্রাইম অক্ষটা আমাদের আছে। এখন আমাকে বলছে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, আমাকে ফাংশনটা কি দেওয়া আছে? ফাংশনটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু কত, সাইন এক্স, অতটুকু আমাকে দেওয়া আছে। যে সাইন এক্স বক্ররেখা দ্বারা আবদ্ধ যে কোনো একটি ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে হবে। এখন আমাদের এই ওয়াই ইকুয়াল টু সাইন এক্স বক্ররেখাটা বা ওয়াই ইকুয়াল টু সাইন এক্স আমাদের বক্ররেখাটা কীভাবে তৈরি হয়, আশা করি তোমরা সেটা সব জানো। বক্ররেখাটা হচ্ছে এরকম যে লুপটা এরকমভাবে উঠবে, তারপর এইভাবে যাবে, তারপর এইভাবে যাবে, এভাবে আনলিমিটেড চলতে থাকবে। আর এদিক দিকে ঠিক এরকমভাবে চলতে থাকবে, ঠিক আছে? তাহলে এখানে এই ফাংশনটা, এই যে বক্ররেখাটা, এই বক্ররেখাটার অনেকগুলো আমাদের কি আছে, আবদ্ধ ক্ষেত্র আছে। এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্র, যেরকম এক্স অক্ষ দ্বারা আমাদের এটা একটা আবদ্ধ ক্ষেত্র, মনে করো এটা একটা আবদ্ধ ক্ষেত্র এক্স অক্ষ দ্বারা, ঠিক আছে? এটা একটা আবদ্ধ ক্ষেত্র, আবার এক্স অক্ষ দ্বারা এটাও আমাদের একটা কি আবদ্ধ ক্ষেত্র, ঠিক আছে? এখন এক্স অক্ষ দ্বারা এখানে এটাও আমাদের একটা আবদ্ধ ক্ষেত্র আছে, ক্লিয়ার? তাহলে এরকম অসংখ্য আবদ্ধ ক্ষেত্র দ্বারা আছে এই ওয়াই ইকুয়াল টু সাইন এক্সটা দ্বারা, ফাংশনটা দ্বারা। এখান থেকে আমাদের যে কোনো একটা আবদ্ধ ক্ষেত্র নিয়ে আমাদের কি করতে হবে, কাজ করতে হবে। এখন আমরা জানি, সেটা হচ্ছে আমরা সহজে যে কথাটা, যে আমরা জানি এটা হচ্ছে মূল বিন্দু, এই জায়গায় কি হবে, এক্স ইকুয়াল টু 0, ঠিক আছে না? আর এটা হচ্ছে আমাদের এক্স ইকুয়াল টু পাই, এক্স ইকুয়াল টু এখানে হচ্ছে আমাদের ফাই, আবার এখানে এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু 2 এখানে হলো এক্স ইকুয়াল টু 2, ঠিক আছে? আবার এখানেও এক্স ইকুয়াল টু, যদি আমরা এই গ্রাফটা এক্স অক্ষটাকে একটু বৃদ্ধি করি, তাহলে এখানে যেটা আসে সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু এখানে আসে -5, ক্লিয়ার? তাহলে আমাদের এখান থেকে আমাদের যখন আমাদের কোনো একটা আবদ্ধ অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, তাহলে আবদ্ধ অংশের ক্ষেত্রফলটা নির্ণয় করার যদি একটা বক্ররেখা দ্বারা তৈরি হয়, আর সেটা অবশ্যই আমরা কিসের মাধ্যমে নির্ণয় করি, নির্দিষ্ট যুগজের মাধ্যমে নির্ণয় করি, ঠিক আছে? তাহলে নির্দিষ্ট যুগজের মাধ্যমে যদি একটা কোনো একটা ফাংশনের, এখন যদি আমি এফ অফ এক্স এর বা ওয়াই এর নির্দিষ্ট যুগজের মাধ্যমে আমি এটাকে আবদ্ধ ক্ষেত্রফলটা নির্ণয় করি, যে আমি ওয়াই এর আবদ্ধ ক্ষেত্রফল নির্ণয় করতে চাচ্ছি নির্দিষ্ট যুগজ, তার মানে আমাকে এখানে একটা এক্স এর লোয়ার লিমিট লাগবে, আপার লিমিট লাগবে। লোয়ার লিমিটটা কি হবে? লোয়ার লিমিটটা হচ্ছে যে একটা রেখা ওয়াই অক্ষের সমান্তরাল টানলে এই রেখাটা ওয়াই যে আমাদের এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, আর ইন দ্য লোয়ার লিমিটের ক্ষেত্রে ওয়াই অক্ষ সমান্তরাল টানলে যে রেখাটা এক্স অক্ষকে যে বিন্দু ছেদ করে, এটা হচ্ছে সবচেয়ে কম যে কাছের যে বিন্দুটা, মানে মূল বিন্দুর থেকে এদিক থেকে যদি যাও সবচেয়ে কাছের যে বিন্দুটা, মানে প্রথম যে বিন্দুটা আসবে, এটাকেই বলা হয় হচ্ছে লোয়ার লিমিট, আর সর্বশেষ বিন্দুটাকে বলা আপার লিমিট। এখানে অনেকগুলো আবদ্ধ ক্ষেত্র তৈরি হয়েছে, মনে করে এটাও আমাদের আবদ্ধ ক্ষেত্র তৈরি হয়েছে। তাহলে এত কথা বলার দরকার নাই, আমাদের একটা নির্দিষ্ট অংশ, আমরা এই অংশটার আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করবো। সহজ কথা, আমরা এই অংশটার আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করবো, ঠিক আছে? তাহলে এই অংশটা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল যদি নির্ণয় করি, তাহলে এখানে এক্স ইকুয়াল টু, এই পয়েন্টটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0, আর এই পয়েন্টটা হচ্ছে এক্স ইকুয়াল টু কত, 5। তার মানে আমাদের লোয়ার লিমিটটা হচ্ছে 0, আপার লিমিটটা হচ্ছে 5। আবার যদি তুমি এটা নির্ণয় করতে চাও, তাহলে এখানে লোয়ার লিমিট হচ্ছে 5, আপার লিমিট হচ্ছে 2, আবার যদি তুমি এটা নির্ণয় করতে চাও, তাহলে আমাদের লোয়ার লিমিট হচ্ছে -5, আপার লিমিট হচ্ছে 0, ঠিক আছে? এই ক্ষেত্রে আবার ক্ষেত্রফল নেগেটিভ আসবে, এক্ষেত্রে পুরো মডুলাস দিয়ে আমরা কাজ করতে হবে। আমরা এই রিলেটেড ক্ষেত্রফল নেগেটিভ আসলে কি কাজ করতে হয়, এটা আমরা অলরেডি কোথাও জানি কোনো একটা কোয়েশনে আমরা সলভ করছি, ঠিক আছে? তাহলে আমরা এখন যেটা লোয়ার লিমিটটা কত ধরবো, 0, আর আপার লিমিটটা ধরবো 5, ঠিক আছে? এর ভিতরে আমরা এক্স এর সাপেক্ষে এটাকে কি করবো, যেহেতু এক্স অক্ষের সাপেক্ষে বলছে, এক্স এর সাপেক্ষে আমরা এটাকে যুগজীকরণ করবো। তাহলে সমান সমান এখন কাজ করো, তাহলে লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে পাই, ওয়াই এর মান হচ্ছে হলো সাইন এক্স, ঠিক আছে, ডিএক্স। তাহলে সাইন এক্সকে যদি আমি এক্স এর সাপেক্ষে যুগজীকরণ করি,
তাহলে 0 5, তাহলে সাইন এক্স হলো মাইনাস কত, সাইন এক্স মাইনাস কজ এক্স, ঠিক আছে, মাইনাস কজ এক্স। আচ্ছা আমরা তো এখানে যুগীকরণ করে ফেলছি, তাহলে তো লিমিট বসানোর দরকার নেই, ঠিক আছে না। তার মানে সমান সমান, তাহলে আমরা সাইন এক্সকে যদি যুগীকরণ করি তাহলে আসে মাইনাস কজ এক্স, আর এখানে আমাদের আপার লিমিট লোয়ার লিমিট, এখানে 0 আর এখানে 5। এখানে যদি আমরা মানগুলো বসে আপার লিমিট বসে মাইনাস কজ, ঠিক আছে, কজ পাই 5, এরপর হচ্ছে মাইনাস, এখানে প্লাস হয়ে যাবে কজ কত ডিগ্রি, 0 ডিগ্রি, তাই না, 0। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো কেমনে হলো। আমরা নর্মালি, আমি আরেকটা লাইন লিখি তাহলে বেটার হবে। মনে করো যে মাইনাসটা তো আমাদের আছে, মাইনাসটা আমাদের কমনই থাকলো, এরপর হলো কস এক্স এর হলো 5 সূত্রের মাইনাস, এরপর হলো কস কত 0, ঠিক আছে। এখন যদি আমি মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে মাইনাস দ্বারা গুণ করলে যেটা আসে মাইনাস কস 5 এর মান হচ্ছে হলো -1, তার মানে -1, আর এখানে যে মাইনাস দ্বারা এটা মাইনাস হয়ে যাবে প্লাস কস 0 ডিগ্রি মান হচ্ছে হলো 1, তার মানে যেটা আসে -1 হচ্ছে হলো আমাদের কস -1 মানে হচ্ছে হলো 1, আর প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে হলো 2, ঠিক আছে। এই হচ্ছে আমাদের আনসারটা, এত বর্গ একক, এত বর্গ একক, ঠিক আছে। এই হচ্ছে আমাদের নির্দিষ্ট অংশের যে ক নম্বর কোয়েশ্চেনটা, ক নম্বর কোয়েশ্চেনের সমাধানটা। এরপরে আসো আমাদের যে খ নম্বর কোয়েশ্চেনটা, ওইটার সমাধানটা আমরা দেখি। যে ইন্টিগ্রেশন আমাকে, সরি এখানে লিমিটটা দেওয়া হয় নাই, আপার লিমিট লোয়ার লিমিটটা দেওয়া হয় নাই। প্রশ্নটা কি, আচ্ছা প্রশ্নের মাঝে নেই, লিমিট নেই, শুধু আমাদের এটা অনির্দিষ্ট যুগস্থ তাহলে যে এখানে আমাকে বলা আছে যে g2x আর হচ্ছে gx -1, g2x + 1, এটাকে আমাদের কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। এখানে g of x এর মান দেওয়া আছে কত, e⁴x, তাহলে লিখে নাও g of x = e⁴x, g of x তোমাকে দেওয়া আছে e⁴x, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের যে ডাকটা দেওয়া আছে সেটা হচ্ছে হলো আমাকে ইন্টিগ্রেশন করতে হবে কাকে, ক নম্বর কোয়েশ্চেন, ঠিক আছে। যে ইন্টিগ্রেশন করতে হবে কাকে, ইন্টিগ্রেশন করতে হবে হলো g of 2x, আর নিচে হবে হলো g of x -1, ঠিক আছে। এরপরে ইন্টু g of 2x, এরপরে কত +1, এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে x এর সাপেক্ষে। ক্লিয়ার? তাহলে মানগুলো বসাই, আমরা বসালে কি পাই দেখি। যে আমরা যদি এখন g of 2x করলে কি, তাহলে g of 2x সমান কি লেখা যায়, এখান থেকে যদি মানগুলো আমরা বের করতে চাই যে g of 2x, ঠিক আছে, g of 2x, তাহলে ইকুয়াল টু x এর জায়গায় 2x হবে, তার মানে e⁴2x হবে, ঠিক আছে। তাহলে g of 2x ইকুয়াল টু কত, e⁴2x, তাহলে e⁴2x, আর নিচে হবে হলো g of x মানে হচ্ছে হলো e⁴x, এরপরে -1, এরপরে এখানে আসবে হলো g of 2x মানে হচ্ছে e⁴2x, এরপরে কত +1, ঠিক আছে। এই হলো dx, এই হচ্ছে আমাদের মূল ফাংশনটা। এই জায়গাটাই হচ্ছে প্রবলেমটা, যে e⁴x রিলেটেড যতগুলো নিয়ম আমরা জানি, যে e⁴x যদি কোনো জোড় রাশিতে থাকে বা e⁴x রিলেটেড যে ফাংশনগুলো আমরা নিয়মগুলো জানি, যে প্যাটার্নগুলো টাইপের থাকে, একটা প্যাটার্নও কিন্তু এই জায়গায় নাই, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা কি কাজটা করব, এই কাজ সিস্টেমটা আমাকে যে পদ্ধতিতে করতে হবে, যে দেখো এখান থেকে আমরা প্রতিস্থাপন পদ্ধতিটা ইউজ করতে পারি। প্রতিস্থাপন পদ্ধতিটা কি ছিল, প্রতিস্থাপন পদ্ধতিটা ছিল কোনো একটা জোড় রাশিকে সমাধান করার জন্য বা আমাদের যুগীকরণ যোগ্য করার জন্য চলক পরিবর্তনের মাধ্যমে কাজটা করতে হয়। তাহলে এই চলক পরিবর্তন করেই আমরা কাজটা করি। এখন কার সমান কাকে ধরবো, একটু চিন্তা করো। আমরা একটা কাজ করি, e⁴x = y ধরি, e⁴x = y ধরি। আমরা ধরতেছি যে ধরি কত, e⁴x = আমরা y না z ধরবো, e⁴x = z ধরতেছি। তাহলে e⁴x = z ধরি, তার অন্তরীকরণ করতে হবে, e⁴x এর অন্তরীকরণ e⁴x, আর এখানে dx হবে ইকুয়াল টু হবে হলো dz। আমরা এতটুকু পাইলাম। তাহলে এখন মানটাকে আমরা এখানে বসাই। এখানে একটু মানটা বসানোর জন্য একটু চেহারাটাকে সুন্দর করে নাও, মানে ডাকের চেহারাটা আমাদের একটু সিস্টেমগত প্রসেস করে নেই, তাহলে আমাদের জন্য বেটার হবে। প্রসেসটা হচ্ছে, দেখো আমি e⁴2x-টাকে এইভাবে লিখতে পারি যে e⁴x তার উপরে কত হোল স্কোয়ার, ঠিক আছে, e⁴x তার উপরে হোল স্কোয়ার। আচ্ছা এখানে এভাবে না লিখে আমরা হোল স্কোয়ারটাকে এভাবে লিখতে পারি e⁴x ইন্টু, ঠিক আছে, দেখো আমি এটাকে লিখতে পারি e⁴x ইন্টু হোল স্কোয়ার, লিখতে পারি না, অবশ্যই লিখতে পারি। এরপর এটাকে আমি আরেকটু সিস্টেম করলাম যে এটা আমাদের সুবিধার জন্য, অঙ্কটা সুবিধার জন্য,
যে আমি এটাকে ইন্টু e⁴x লিখলাম, ঠিক আছে, আর এখানে dx যা আছে থাকবেই। দেখো আমি e⁴2x কে এইভাবে প্রকাশ করতে পারি। আবার বলতেছি যে আমাকে আছে হচ্ছে e⁴2x, আমি এটা ইকুয়াল টু এভাবেও লিখতে পারি যে e⁴x ইন্টু e⁴x। আবার আমি এটা ইকুয়াল টু এভাবেও লিখতে পারি যে e⁴x তার উপরে কত হোল স্কোয়ার। তুমি যেভাবে প্রকাশ করো লাস্টে আমরা এভাবেই প্রকাশ করতে পারি, কারণ হোল স্কোয়ার মানে e⁴x দুইটা গুণাকারে আছে। আর এটাও ওকে এভাবেও লেখা যায়, কারণ হচ্ছে যে এই বৃত্তি দুইটা এক, সূচকের নিয়ম অনুসারে বৃত্তি দুইটা এক, তার মানে x প্লাস পাওয়ারগুলো যোগ হয়, তার মানে e⁴ কত 2x হয়, ঠিক আছে না? তাহলে এভাবেও আমরা প্রকাশ করতে পারি এইটাকে, আবার এভাবেও আমরা প্রকাশ করতে পারি e⁴2x কে। আমরা দুইভাবেই এখানে প্রকাশ করব, ঠিক আছে। প্রথমটাকে আমরা এভাবে প্রকাশ করব, কেন এইভাবে প্রকাশ করব আমরা পরের লাইনটাতেই বুঝতেছি। তার মানে দেখো যে dx, আর এখানে e⁴x -1 এটা এভাবে রাখলাম, আর এখানে e⁴x এইভাবে আমরা হোল স্কোয়ার আকারে রাখলাম, হোল স্কোয়ার আকারে রাখলাম। এরপরে কত +1, বুঝতে পারছো? সেকেন্ড ব্র্যাকেট দাও, +1। এখন দেখো, কারণ আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে জানি যে অন্তরীকরণের, যে আমরা যাকে ধরবো তাকে অন্তরীকরণ করলে, হ্যাঁ, যাতে অপর অংশটুকু আসে এটা আমাদের কাছে হবে। মানে হচ্ছে সহজ কথা, মানে ক্লিয়ারভাবে তোমাকে যদি বলতে চাই যে আমি এখানে চলক পরিবর্তন করে ফেলছি, এক্স এর পরিবর্তে আমি জেড আনতেছি, তাহলে মানে এক সম্বলিত কোনো চলক এখানে থাকতে পারবে না। সহজ কথা যেটা, যে কোনো মূল্যের যে কোনো উপায় হলেও আমাদের কি করতে হবে, যে এক্সকে এখান থেকে বেনিশ করতে হবে। এই বিষয়টার উপর আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে আমি কিন্তু যদি e⁴2x রাখি তাহলে e⁴x dx, আমার e⁴x লাগবে। সহজ কথা যেটা, আমাদের এখানে কি আছে, e⁴x আছে, আর কি আছে, dx আছে। তাহলে আমাকে যদি এখানে মান বসে e⁴x dx লাগবে, তাই কারণে আমি একটা e⁴x এখান থেকে আলাদা করছি, বুঝাইতে পারছি। আর e⁴x ইকুয়াল টু আমি y ধরে নিচ্ছি, z ধরে নিচ্ছি, z বসাই দেবো, ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি এখন মানগুলো বসাই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে e⁴x আর এই e⁴x আর এই dx সমান আমরা লিখব dz, আর এই e⁴x এটা সমান আমরা লিখব z। তাহলে উপরে থাকে হলো z, ঠিক আছে, আর e⁴x সমান হচ্ছে হলো z মাইনাস হচ্ছে হলো 1 ইন্টু এখানে যেটা আসে সেটা হচ্ছে e⁴x মাইনাস হচ্ছে হলো z, তার মানে হচ্ছে হলো z স্কোয়ার প্লাস 1, আর e⁴x dx সমান সমান হচ্ছে হলো dz। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। এই জায়গাটা কিন্তু আমাদের একটু ক্রিটিক্যাল টাইপের, ঠিক আছে, এটা একটু ভালো করে বুঝতে হবে। দেখো এই পর্যন্ত যেটা আসছে আমরা সেটা বুঝতে পারছি কিনা, যে এই লাইনটা পর্যন্ত আমরা বুঝতে পারছি কিনা একটু আমাকে কমেন্টের মাধ্যমে তোমরা জানাও। তাহলে দেখো যে আমরা এখন যে কাজটা করব, তাহলে আমাদের এই দুটো আর অংশের প্রয়োজন নাই। আমরা এখন যে কাজটা করব, এইটাকে এখন কিভাবে ইন্টিগ্রেশন করা যায়। এখন এই যেখানে যে প্রসেসটা আসছে এটা হচ্ছে আমাদের যে মূলদীয় ভগ্নাংশ প্রসেস। আমরা এখানে একটা প্রসেস সিস্টেমে কাজ করলাম প্রতিস্থাপন পদ্ধতিতে, আবার এই লাইনের পর থেকে যে সিস্টেমটা কাজ করব ওইটাকে বলা হয় মূলদীয় ভগ্নাংশে। আমাদের একটা মূলদীয় ভগ্নাংশগুলোকে কীভাবে আমাদের ইন্টিগ্রেশন করতে হয় এটা হচ্ছে এই প্রক্রিয়া। হ্যাঁ, তাহলে মূলদীয় ভগ্নাংশ প্রক্রিয়াটা কীভাবে ইন্টিগ্রেশন করতে হয় আমি যদি এখন এইটাকে একটু এই সাইডে আলোচনা করি, মনে করো এখানে আমি একটু আলোচনা করলাম যে মূলদীয় ভগ্নাংশটাকে আমরা কীভাবে কাজ করব, ঠিক আছে। তাহলে মূলদীয় ভগ্নাংশটাকে কাজ করার জন্য আমাকে যে ভগ্নাংশটা দেওয়া আছে সেটা কত, জেড বাই, এরপরে দেওয়া আছে হলো জেড মাইনাস 1, এরপরে ইন্টু হচ্ছে হলো জেড স্কোয়ার প্লাস 1, এটা আমাকে দেওয়া আছে। তাহলে এটা ইকুয়াল টু আমি যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে এ বাই, আমরা মূলদীয় ভগ্নাংশগুলোকে কীভাবে কাজ করতে হয় এই বিষয়ে বিস্তারিত আমি একটা লেকচার দিচ্ছি, ঠিক কোন বোর্ডে কোয়েশনটা জানি এক্স্যাক্টলি আমার খেয়াল হচ্ছে না, তোমাদের কোনো একটা বোর্ডে আমি বিস্তারিত আলোচনা করছি। তারপরে একটা ভগ্নাংশকে কীভাবে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করব, মূলদীয় ভগ্নাংশের সিস্টেমটাই হচ্ছে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা, যে একটা ভগ্নাংশকে কীভাবে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করব, এই প্রকাশ করার যে টোটাল প্রসেসটা বা সিস্টেমটা ওইটা সম্পর্কে আমার একটা প্লেলিস্টই আছে নবম দশম শ্রেণী উচ্চতর গণিতের উপরে, ওইখান থেকে তোমরা প্রয়োজনে দেখে আসতে পারো। এরপরও আমাদের এই 2023 সালের ইন্টিগ্রেশনের কোনো একটা বোর্ডের কোয়েশনে আমি এটার বিস্তারিত আলোচনা করছি, তারপর ওইখান থেকে তোমরা একটু হেল্প নিও। আর দেখো যে জেড মাইনাস 1, তারপর আমি এখানে যথেষ্ট পরিমাণ আলোচনা করব যে আমরা কীভাবে এটাকে প্রকাশ করব। উপরে বি হবে না, এখানে যদি আমাদের একটা হচ্ছে একঘাতীয়, এটার উপরে এই হবে, চলকের উপরে এখানে বা পুরো পদের উপরে কোনো পাওয়ার নেই, কিন্তু এখানে আমাকে চলকের উপরে পাওয়ার আছে স্কোয়ার প্লাস 1,
তাহলে এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হয়, একটা ধ্রুবপদ বেশি ধরতে হয়, যে bx প্লাস সি লিখতে হয়। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে, এটা হচ্ছে আমাদের 1 নং ইকুয়েশন। এখন আমাদের কাজ হচ্ছে বিভিন্ন উপায়ে, হ্যাঁ, আমাদের এই যে এটার এ বি সি এর মান নির্ণয় করা আমাদের সিস্টেমগতভাবে। তাহলে এ বি সি এর মান নির্ণয় করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে, 1 নং এর উভয় পক্ষে, 1 নং এর উভয় পক্ষে এই যে ভগ্নাংশের হর দ্বারা ভাগ করে দিবা, মানে z-1 এরপরে z² প্লাস 1 দ্বারা কি ভাগ না গুণ করি। ঠিক আছে, দ্বারা উভয় পক্ষে গুণ করে দিবা, গুণ করি। ঠিক আছে, তাহলে গুণ করলে কি থাকে, 1 নঙ্গের এই পাশে শুধু z থাকে, অবেদ চিহ্ন থাকবে, এই পাশে কি থাকবে, a ইন্টু থাকবে হচ্ছে z² প্লাস 1 থাকবে। আর এটাকে যদি গুণ করি এটা দ্বারা, তাহলে এটা কাটাকাটি যায়, তাকে শুধু এটা, তাকে হচ্ছে হলো প্লাস bx প্লাস সি ইন্টু তাকে হচ্ছে হলো কত, ইন্টু তাকে হচ্ছে হলো z-1। ঠিক আছে, এটা আমাদের থাকে, এটা হচ্ছে আমাদের 2 নং ইকুয়েশন। এটা হচ্ছে আমাদের 2 নং ইকুয়েশন। পরবর্তীতে যে কাজটা করতে হবে, এখান থেকে দেখতে হবে যে জেটের মান কত বসাইলে, এই পাশে দুইটা পদ আছে, এই পাশে আমাদের দুইটা পদ আছে, একটা পদ হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের একটা পদ, আর এই হচ্ছে আমাদের আরেকটা পদ। এই দুইটা পদের মাঝে, হ্যাঁ, যে দেখতে হবে জেটের মান কত বসাইলে যে কোনো একটা পদ 0 হয়, যে কোনো একটা পদের মান 0 হয়। আমি আবার বলতেছি যে এই যে দুইটা পদ আমরা পাইছি, এই দুইটা পদের যে কোনো একটা পদে জেটের মান বসাইলে দেখবা যে কোনো একটা পদ 0 হচ্ছে। তাহলে আমরা জেটের মান কত বসাইলে যে কোনো একটা পদ 0 হবে। তাহলে আমরা যদি এই পদে z=1 বসাই, ভালো করে একটু লক্ষ্য করো যে এই অংশটাতে আমি যদি z=1 বসাই, আমি যদি এই অংশটাতে কি বসাবো, z=1 বসাই। ঠিক আছে, 1 বসাই, কোথায় বসাবো, 2 নংয়ে, 2 নংয়ে দুজি আমি z=1 বসাই, তাহলে এই টোটাল পদটা কি হচ্ছে, 0 হচ্ছে। 0 হওয়া মানে 0 সাথে গুণ হয়, এই পদটাও 0 হচ্ছে, মানে টোটাল পদটা 0 হয়ে যাচ্ছে, আমাদের কোনো প্রবলেম। তাহলে কি বসাবো, z=1 বসাবো, তাহলে উভয় পক্ষে বসাইতে হবে। তাহলে z=1 বসাই, তাহলে এখানে এই পাশে 1 হবে, এখন সমান চিহ্ন হয়ে যাবে। কেন সমান চিহ্ন হবে, অবেদ আর ইকুয়েশনের মধ্যে একটু পার্থক্য আছে। ঠিক আছে, পার্থক্যটা হচ্ছে, এটা হচ্ছে অবেদ, অবেদের চিহ্ন হচ্ছে এটা, অবেদের ইকুয়েশন একই, কিন্তু একটু সিম্পল, একটু বেশি না, একটু পার্থক্য আছে। একটু কতটুকু পার্থক্য, অবেদ যে কোনো অজানা রাশি যে কোনো মানের জন্য সত্য হয়, অবেদগুলা অজানা রাশির যে কোনো মানের জন্য সত্য হয়, আর ইকুয়েশন অজানা রাশির নির্দিষ্ট কিছু মানের জন্য সত্য হয়। বুঝাইতে পারি নাই, আবার বলতেছি, মনে করো তোমাকে একটা অবেদ দেওয়া থাকলো, মনে করো এই একটা অবেদ, ঠিক আছে, এই অবেদটা জেটের যে কোনো মানের জন্য সত্য হবে। আর এখানে যদি আমি ইকুয়েশন করি, ইকুয়েশনটা হবে যে জেটের নির্দিষ্ট কয়েকটা মানের জন্য সত্য হবে। এই হচ্ছে অবেদ আর ইকুয়েশন আমাদের পার্থক্য। তাহলে আমরা এখানে এত কিছু জানার প্রয়োজন নেই, আমরা যেটা করব যে মানগুলো এখানে বসাবো এই পর্যন্ত, পরে মান বসানোর পরে আমরা সমান চিহ্ন দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে মান চিহ্ন সমান বসানোর পরে আমরা যদি এই জায়গায় 1 বসাই, তাহলে বিষয়টা কি হয় একটু দেখো, জেটের জায়গায় আমি 1 বসাচ্ছি, তাহলে জেটের জায়গায় 1 বসাইলে 1² মানে 1, তার সাথে 1 যোগ হচ্ছে মানে হলো 2, আর এ আছে তার মানে 2a, তাহলে লেখো 2a। আর এই জায়গায় যদি আমি 1 বসাই, তার মানে -1 মানে 0, আর এই 0 সাথে টোটালটা গুণ, তার মানে হচ্ছে এই টোটালটা 0, তাহলে এই পাশটা লেখা দরকার নাই। তাহলে সুতরাং আমি এখান থেকে এর মান পেয়ে গেছি। তাহলে a = কত, a = হচ্ছে হাফ। তাহলে এ হচ্ছে আমাদের একটা মান। আমাদের বলছিলাম আমরা এবিসি যে ধ্রুবকগুলো ধরছিলাম, এই যে এ, এরপরে যে বি, এরপরে এই যে সি, এই যে 3টা ধ্রুবক ধরছিলাম, 3টা ধ্রুবকের মান নির্ণয় করাই হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশের কাজ। তাহলে এর মান আমরা পেয়ে গেছি। এখন পরবর্তীতে দেখো যে এই 1 ব্যতীত আমরা যে z=1 ধরছি, এই 1 ব্যতীত অন্য জেটের মান অন্য কি বসাইলে, অন্য কোন সংখ্যা বসাইলে, শুধু এই 1 বসানো ছাড়া, একবার তো 1 বসাই দিয়েছি, এটা আবার বসানো যাবে না। 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা বসাইলে আমাদের এইটা 0 হয়, এখান থেকে কোনো পদ 0 হয়। আর পৃথিবীতে যে কোনো সংখ্যা বসাও কোনোদিনই আর এটা 0 হবে না, এই z=1 ব্যতীত কোনো সংখ্যা দ্বারাই এখান থেকে যে কোনো একটা পদ আর 0 হবে না। ঠিক আছে, যেটার মান যাই কিছু বসাও এই 1 - 1 ব্যতীত, তাহলে 0 যেহেতু হবে না, তাহলে এই প্রসেস, এই সিস্টেম এখন আমাদের ক্লোজ। যেহেতু আমাদের জেটার মান বসানোর পরে 0 হচ্ছে না, তাহলে যে বসানোর পরে 0 হইতো তাহলে আমরা বসাইতাম। আমরা যদি z=1 ব্যতীত অন্য কোনো সংখ্যা পাইতাম,
যে অন্য সংখ্যা বসাইলে এখান থেকে যে কোনো দুইটা পদ থেকে যে কোনো একটা পদ 0 হবে, তাহলে আমরা বসাইতাম। যেহেতু 1 জেড ইকুয়াল টু 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা এখান থেকে দুইটা পদ থেকে যে কোনো একটা পদ 0 হচ্ছে না, তাহলে আর এই সিস্টেম ক্লোজ। এখন আমাদের অন্য সিস্টেমে যেতে হবে। পরবর্তী কাজটা কি, যখন আমাদের কোনো নির্দিষ্ট একটা সংখ্যা বসাইলে 0 হচ্ছে না, তখন আমাদের পরবর্তী কাজটা হচ্ছে সহগ সমীকৃত করা। এখন আমাকে অজানা রাশি এখনো বাকি রয়েছে কয়টা, আমি এর মান নির্ণয় করছি, বাকি রয়েছে এখনো বি এবং সি, দুইটা মান রয়েছে। তার মানে এই পাশটাকে যখন আমি গুণ করব, যখন আমি যদি 1 নং থেকে একটু সমাধান করি, তাহলে বুঝতে পারবে যে 1 নংটাকে যদি আমি একটু সমাধান করি, যে হ্যাঁ 2 নংটাকে, সরি 1 নংটা না, 2 নং থেকে আমি লিখতে পারি যে জেড এখান থেকে অবিচ্ছিন্ন হবেই। তাহলে এটা যদি আমি গুণ করে দিই, তাহলে আসলে এক্স স্কোয়ার প্লাস কত এ, ঠিক আছে না? আর এটা যদি আমি গুণ করি, তাহলে আসলে বি, ও এখানে এক্স লিখছি কেন, এখানে জেড হবে, সরি এখানে জেড হবে, জেড, ঠিক আছে? তাহলে আমরা যদি জেড লিখি নাই, হ্যাঁ জেড আছে। তাহলে এখন যদি আমরা বিজেড দ্বারা একই বিজেড দ্বারা এটাকে গুণ করি, তাহলে আসলে হচ্ছে বি জেড স্কোয়ার, বিজেড দ্বারা এটাকে গুণ করলে মাইনাস বি জেড, সি দ্বারা যদি এটাকে গুণ করি প্লাস সি জেড, সি দ্বারা যদি এটাকে গুণ করি মাইনাস সি, আমরা এটা পাবো। এখান থেকে আমরা এক্স স্কোয়ারের সহগ আর সর্বোচ্চ দুইটা পদে সর্বোচ্চ ঘাত সম্মিলিত যে সিরিয়ালি একই ক্রমে সর্বোচ্চ ঘাত, আমাকে দুইটা অজানা রাশি দুইটা মান লাগবে, তাহলে আমরা দুইটা পদ সহগ সমীকৃত করবো। কার কার সহগ সমীকৃত করবো? সর্বোচ্চ অজানা রাশি, আবার এক্স লিখছি, জেড, ঠিক আছে? তাহলে সর্বোচ্চ অজানা রাশি সর্বোচ্চ ঘাত সম্মিলিত সহগ সমীকৃত করব। তাহলে অজানা রাশি সহগ সম্মিলিত কত? এখানে সর্বোচ্চ ঘাত হচ্ছে স্কোয়ার, এরপরে হচ্ছে হলো জেড 1, এরপরে হচ্ছে ধ্রুবপদ। তার মানে আমরা জেড স্কোয়ার এবং জেডের কি করব? সহগ সমীকৃত করব। তাহলে আমরা লিখব যে জেড স্কোয়ার এবং জেডের সহগ সমীকৃত করি, ঠিক আছে? তাহলে জেড স্কোয়ারের সহগ কি আসে পাশে? এখানে জেড স্কোয়ার দেহ, এটা হচ্ছে আমাদের একটা জেড স্কোয়ার, আরেকটা পদ কোনটা জেড স্কোয়ার, এটা আরও আছে নাই। তাহলে এখান থেকে দুইটা থেকে যদি আমি জেড স্কোয়ার কমন নেই, তাকে হচ্ছে এ প্লাস বি, তাহলে লেখো এ প্লাস বি, ঠিক আছে? এ প্লাস বি, ওকে। এই পাশে জেড স্কোয়ার আছে নাই, তার মানে এই পাশে জেড স্কোয়ারের সহগ কত? 0, কথা বুঝতে পারছো? তাহলে বা আমরা কিন্তু এখান থেকে এর মান জানি, এর মান কত? হাফ। তাহলে এর মান বসালে যদি হাফ হয়, তাহলে সুতরাং বি ইকুয়াল টু কত হবে? বি ইকুয়াল টু মাইনাস হাফ হবে। কীভাবে হইলো? আমরা এর মান যদি এখানে বসাই, তাহলে তো প্লাস হাফ, এই পাশে নিলে মাইনাস হাফ। আমরা বি এর মান জেনে গেছি, ঠিক আছে? বি এর মান আমরা জেনে গেছি। এরপর হচ্ছে সি এর মান। তাহলে আমরা বলছিলাম জেটের সহগ, এখন আমরা জেটের সহগগুলো খুঁজে বের করি। জেটের সহগগুলো কোথায় আছে? এই হচ্ছে আমাদের এ, এরপর হচ্ছে এই হচ্ছে আমাদের একটা জেড, আর এখানে হচ্ছে একটা জেড। তাহলে এই জেটের সহগগুলো সমীকৃত করি। তাহলে জেটের সহগগুলো যদি সমীকৃত করি, তাহলে এই পাশে যা আসবে কত? বি মাইনাস সি আসবে, মাইনাস বি সি আসবে, ঠিক আছে? জেড যদি কমন নেই, তাহলে মাইনাস বি সি, কারণ জেটের সহগ এখানে মাইনাস বি আর জেটের সহগ এখানে সি, তার মানে হচ্ছে মাইনাস বি প্লাস সি ইকুয়াল টু এই পাশে জেট আছে, জেটের সহগ কত? 1, তাহলে 1। তাহলে এই পাশ থেকে যদি আমি বা সমাধান করি, তাহলে সি ইকুয়াল টু কত লিখতে পারি? 1 প্লাস বি, ঠিক আছে না? বি এর মান কত জানি? মাইনাস হাফ, তার মানে ইকুয়াল টু কত? 1 মাইনাস হাফ, তার মানে ইকুয়াল টু কত থাকে? হাফ, হাফই থাকে, ঠিক আছে? কারণ এক থেকে অর্ধেক বি করলে অর্ধেকই থাকবে, এটাই স্বাভাবিক। তাহলে এই জায়গা থেকে আমরা যেটা দেখতে পারলাম যে বি ইকুয়াল টু আমরা কত পাইলাম? যে বি ইকুয়াল টু আমরা সুতরাং বি ইকুয়াল টু আমরা পাইছি হচ্ছে এখানে না লিখি, এখানে লিখি যে বি ইকুয়াল টু আমরা পাইছি হচ্ছে কত? হাফ। এই হচ্ছে আমাদের তিনটা কি মান। এখন এই মানগুলো নিয়ে আমরা এই জায়গায় বসাবো। তাহলে সুতরাং আমরা যেটা লিখতে পারি যে, বুঝতে পারছো এই পর্যন্ত? এই পর্যন্ত কি ক্লিয়ার? যদি এই পর্যন্ত ক্লিয়ার থাকে, তাহলে দেখো যে আমরা এটাকে কি করব? এখানে মানগুলো নিয়ে বসাবো। তা মানগুলো যদি বসাই, তাহলে আমরা লিখতে পারি যে এপাশে কি আছে? এপাশে আসে হচ্ছে হলো জেড বাই হচ্ছে হলো জেড মাইনাস 1 ইন্টু জেড স্কোয়ার প্লাস 1, এটা আমাদের আসছে এপাশে, সমান সমান এর জায়গায় কত? হাফ। তাহলে হাফের মান, তার মানে এটাকে লেখা যায় 1 বাই কত? 2 ইন্টু জেড মাইনাস 1, এটা লেখা যায়। এরপরে প্লাস, ঠিক আছে? বি এর মান কত? বি এর মান হচ্ছে হাফ, ঠিক আছে না? বি এর মান কত? হাফ। তাহলে বি ইকুয়াল টু যদি আমরা 2 হাফ বসাই আর ইন্টু জেড প্লাস সি এর মান কত? সি এর মান হচ্ছে, ও সরি এখানে তো বি এর মান না, এটা তো সি এর মান, সরি বি এর মান মাইনাস হাফ,
সি এর মান হচ্ছে হাফ, এটা হলো সি এর মান, এখান থেকে এটা হচ্ছে সি এর মান, তাহলে সি এর মান কত হাফ, এটা আমাদের আসে বাই কত, বাই হচ্ছে জেড স্কোয়ার প্লাস 1 এটা আসে। এখন যদি এটাকে আমরা সমাধান করি তাহলে উপরে আসে একটু সমাধানটা দেখি, যে এখানে করি বলাই সমাধান করি, তাহলে আমরা সমান সমান যেটা পাবো সেটা হচ্ছে এখানে 1/2 এটা তো থাকবেই, 1 কত 2 জেডস মাইনাস 1 এটা আমাদের রাখলো। এরপরে দেখো এখান থেকে মাইনাস হাফ কমন যায় না, তাহলে মাইনাস হাফ যদি কমন যায় তাহলে মাইনাস হাফ কমন নিয়ে নিলাম, তাহলে এখানে থাকতেছে হলো নিচে হচ্ছে জেড স্কোয়ার প্লাস 1 আর উপরে থাকতেছে হচ্ছে কত জেড মাইনাস 1 এটা আমাদের থাকতেছে। ঠিক আছে, এটা আমাদের থাকতেছে। পরবর্তীতে আমরা দেখো এখান থেকে একটা কাজ করতে পারি, যে এখানে উপরে 1 লিখা যে কথা না লেখা একই কথা দেখা যায়। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা জেড মাইনাস 1টাকে এভাবে প্রকাশ করতে পারি, এখানে উপরে আসতেই হবে, আর কিছু করার নাই, যে এগুলো আর আমাদের প্রয়োজন নেই। তাহলে এই লাইনটাকে আমরা লিখতে পারি যে সমান সমান কত 1/2 কত জেড মাইনাস 1 এটা আমরা লিখতে পারি। এরপর হচ্ছে মাইনাস জেড বাই কত লিখতে পারি 2 জেড স্কোয়ার প্লাস 1 এভাবে লিখতে পারি। এরপর হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, হ্যাঁ আমরা এই যে আংশিক প্রকাশ 1/2 জেড স্কোয়ার প্লাস 1 এভাবে আমরা লিখতে পারি। বুঝছো কেন একটু ভালো করে লক্ষ্য করো। আমি আবার বলতেছি, দেখো আমার এখানে যদি আমি এখন ব্র্যাকেটটা তুলে দিই তাহলে তাকে হচ্ছে হলো কত, এই পাশে অংশটুকু তো আছে, এই অংশটুকু তো আমাদের যা আছে তাই আছে, ঠিক আছে, এই পাশে যা আছে তাই আছে। এরপরে মাইনাস দিয়ে আমাদের 100, তাহলে আমি জেড বাই এই টোটালটা লিখতে পারি, আমি জেড বাই টোটালটা লিখছি মাইনাস, পরে এখানে আমাদের মাইনাস ছিল, মাইনাসে প্লাস হয়ে গেছে, এরপরে 1 আমি এই টোটালটা লিখতে পারি। ঠিক আছে, আমরা এইভাবে প্রকাশ করতে পারি, কথা কি বুঝতে পারছো? তাহলে আমরা এইটার সমান আমরা পাইলাম এতটুকু। এখন এটাই হচ্ছে আমাদের একটা মূলদীয় ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করার প্রসেস, এটা সমান আমরা এতটুকু পাইছি। তাহলে আমাদের যখন দেখব কোনো মূলদীয় ভগ্নাংশ আসছে তখন এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে, আর আংশিক ভগ্নাংশে প্রকাশ করার সিস্টেমটা হচ্ছে এটা। এখন আমরা এই এতটুকুর সমান আমরা কি লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ, ঠিক আছে, 1/2 জেড মাইনাস 1 এটা লিখতে পারি। এরপরে মাইনাস জেড বাই কত 2 পরে কত জেড স্কোয়ার পরে কত প্লাস 1 এরপর হচ্ছে প্লাস 1/2 জেড স্কোয়ার পরে কত প্লাস 1 এটা আমরা লিখতে পারি। ঠিক আছে না? হ্যাঁ, এই কাজটা আমরা করতে পারি। এখন এই সম্পূর্ণটাকে কি করতে হবে, এই সম্পূর্ণটাকে ডিএক্স করতে হবে, যুগজীকরণ করতে হবে। তাহলে এখন যদি আমি এটাকে যুগজীকরণ করি, যে আমরা এই লাইনটার সমান এটা লিখলাম, এখন এটাকে যুগজীকরণ প্রসেসটা হচ্ছে, দেখো এই পাশে আসো, যে এটাকে আমরা কীভাবে যুগজীকরণ করবো, এক পাশেই আসো। দেখো আমরা যদি এখন এটাকে যুগজীকরণ করি তাহলে এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, যে সমান সমান এই পাশে ইন্টিগ্রেশন আছে, এটা থেকে আমরা মানে এখানে যে ইন্টিগ্রেশনের যে লিনিয়ার প্রপার্টিগুলো আছে আমরা লিনিয়ার প্রপার্টিটা এখানে ইউজ করব। ঠিক আছে, একটা লিনিয়ার প্রপার্টি ইউজ করব, সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ আমরা এই অংশটাকে 1/2, ঠিক আছে, ইন্টু কত 1/2 ইন্টু কত জেড মাইনাস 1, ঠিক আছে, ডিএক্স, এরপরে প্লাস ইন্টিগ্রেশন অফ পরে কত জেড বাই পরে কত আছে 2 ইন্টু জেড স্কোয়ার প্লাস 1 ডিএক্স, এরপরে মাইনাস তো প্লাস না মাইনাস, পরেরটা হচ্ছে মাইনাস, এরপরেরটা হচ্ছে প্লাস, প্লাস ইন্টিগ্রেশন অফ আসে হচ্ছে 1/2 ইন্টু জেড স্কোয়ার এরপরে কত প্লাস 1 ডিএক্স। এইভাবে আমরা প্রকাশ করতে পারি। বুঝতে পারছো আশা করি। এরপরে আমরা দেখো এখানে কাজ হয় যে এই 1/2টা আমরা যেহেতু ধ্রুবক হিসাবে এটা কি আসে সামনে চলে আসে, আবার এখানেও 1/2টা কি আসে ধ্রুবক হিসাবে কি চলে আসে সামনে চলে আসে, এখানেও 2টা কি আসে ধ্রুবক হিসেবে সামনে চলে আসে। ঠিক আছে, তার মানে পরবর্তীতে এতটুকু অংশকে কিভাবে অন্তরীকরণ করতে হয় সেটা আমরা জানি। দেখো এই অংশটুকু না সরি অন্তরীকরণ না যুগজীকরণ, যে এখানে যে অংশটুকু আছে যে যুজ্য রাশি হচ্ছে আমাদের এটা, তাহলে যুজ্য রাশি আমরা জানি একটা সূত্র জানি, যে সূত্রটা কি, যে এখানে দুইটা সূত্র অ্যাপ্লাই হবে। একটা সূত্র হচ্ছে
যে ইন্টিগ্রেশন অফ নিচেরটার অন্তরীকরণ মানে এফ অফ এক্স নিচে লবে থাকবে যদি তার নিচেরটার অন্তরীকরণ এফ প্রাইম অফ এক্স ডিএক্স, ঠিক আছে? তাহলে এটা সমান লেখা যায় হচ্ছে হলো যে লন কত এফ অফ এক্স, লন এফ অফ এক্স, এটা আমরা লিখতে পারি প্লাস সি, মানে লন নিচেরটা, ঠিক আছে? মানে নিচে একটা জুজ্জ রাশি থাকবে, নিচেরটার অন্তরীকরণ যদি উপরেরটা হয়, নিচেরটার অন্তরীকরণ যদি উপরেরটা হয়, নিচেরটার অন্তরীকরণ উপরেরটা, তাহলে এর যুগজীকরণ আনসার হচ্ছে লন নিচেরটা, লন নিচেরটা। এই সূত্রটা আমরা জানি। আরেকটা সূত্র জানি tan ইনভার্স এক্স এর, আরেকটা সূত্র কি ইন্টিগ্রেশন অফ দুজি এরকম থাকে যে 1 প্লাস এক্স স্কোয়ার উপরে 1 ডিএক্স, একদম সিম্পল সূত্র, সেটা হচ্ছে হলো tan ইনভার্স কত এক্স প্লাস সি। এই আনসারটা, এই সূত্রটা কিন্তু আমরা জানি যে 1 প্লাস ইনভার্সগুলোর যে সূত্রগুলা, যে 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা ইকুয়াল হচ্ছে tan ইনভার্স এক্স প্লাস সি, ঠিক আছে? এই দুইটা সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে একটু ভালো করে লক্ষ্য করে এই অংশটাতে যে সমান সমান, এখানে হাফ তো আমাদের যেটা আছে এটা থাকবেই, এরপরে এটার অন্তরীকরণ কিন্তু নিচেরটা, আমরা জেড মাইনাস ওয়ানকে যদি অন্তরীকরণ করি, আমরা যদি ডিডিএক্স করি কাকে, জেড মাইনাস ওয়ানকে, সরি ডিডিএক্স না ডিজেড, জেটের সাপেক্ষে ডিজেড করি, তাহলে কিন্তু এটা ইকুয়াল টু 1ই পাই, এটা ইকুয়াল টু 1ই পাই, কারণ জেডকে অন্তরীকরণ করলে 1 আসে, মাইনাস 0 1কে অন্তরীকরণ করলে 0 আসে। তার মানে কি নিচেরটা অন্তরীকরণ উপরেরটা আছে, তাহলে হাফ ইন্টু আমি কত লিখতে পারি লন নিচেরটা, মানে হচ্ছে হলো জেড মাইনাস 1। বিষয়টা কি ক্লিয়ার? এরপরে মাইনাস হাফ তো থাকবেই, এরপরে দেখো এখানেও কিন্তু নিচেরটার অন্তরীকরণ উপরেরটা, কারণ আমি যদি ডিডিএক্স ডিডি জেড করি কাকে, জেড স্কোয়ার প্লাস 1কে ইকুয়াল টু আমি কত পাবো, জেড স্কোয়ারকে যদি আমি অন্তরীকরণ করি জেডের সাপেক্ষে, তাহলে আসে হলো 2, পরে কত আসে হচ্ছে হলো 2 জেড, ঠিক আছে না, 2 জেড, আর এটা 0। এখন এখানে একটা 2 নাই, তাহলে 2 যেহেতু নাই, তাহলে আমরা একটা কাজ করতে পারি, দেখো 2 যেহেতু নাই তাহলে একটা কাজ করতে পারি, এখানে একটা 2 দ্বারা আমি গুণ করে দিলাম, আর এখানেও আমি কি করলাম, একটা 2 দ্বারা গুণ করে দিলাম। সমস্যা আছে? কারণ 2 এ কাটাকাটি, 2 এ কাটাকাটি, তাহলে আমাদের কাজ হয়ে গেল। তার মানে এখানে কত আসবে 1/4, ঠিক আছে 1/4। তাহলে এটার অন্তরীকরণ উপরেরটা, নিচেরটা অন্তরীকরণ, তাহলে আমি কত লিখতে পারি লন কত জেড স্কোয়ার প্লাস 1, ঠিক আছে, জেড স্কোয়ার প্লাস 1, এরপরে প্লাস হাফ তো থাকবেই। এরপরে দেখো এই যে সূত্র যে 1 প্লাস 1/x স্কোয়ার ডিএক্স, যার সাপেক্ষে অন্তরীকরণ, এখানে এক্স না সরি, এখানে প্রত্যেকটা ভুল লিখছি, এখানে সবগুলো জেড হবে, দেখো মাথা নষ্ট হয়ে গেছে, এখানে প্রত্যেকটা জেড হবে, কারণ জেটের সাপেক্ষে যুগজীকরণ করা হচ্ছে, এখানে প্রত্যেকটা জেড হবে, এক্স না জেড, ঠিক আছে? কারণ এক্স লিখতে লিখতে এখন ভুলে গেছি, আরও কোথাও প্রবলেম করছে, আচ্ছা যে যাই হোক, এই যে এখানে হবে, এখানে আমাদের জেড হবে, সবগুলো ভুল লিখছি, এখানে জেড হবে, এখানেও ডিজেড না, এখানেও জেড হবে, ঠিক আছে, সবগুলো ভুল লিখছি, ওকে আর ভুল লিখিনি, ঠিক আছে, হ্যাঁ এখানে সবগুলো জেড হবে। তাহলে এখানে দেখো যে ডিজেড আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করছি, 10x হয়েছে, আমরা যেহেতু এখানে জেটের সাপেক্ষে করতেছি, তাহলে কি হবে 10 জেড হবে। তাহলে এখানেও আমাদের 1 প্লাস এক্স স্কোয়ার আছে, উপরে 1 নিচে কত 1 প্লাস এক্স স্কোয়ার এক্সের সাপেক্ষে, উপরে 1 নিচে জেড স্কোয়ার প্লাস 1 জেটের সাপেক্ষে, তাহলে আমরা লিখতে পারি এটা হাফ ইন্টু কত tan ইনভার্স জেড, অ্যান্ড সবগুলো কনস্ট্যান্ট মিলে একটা কনস্ট্যান্ট দিয়ে দেবো প্লাস সি। এই হচ্ছে আমাদের আনসারটা। এখন আনসার হয় নাই, কারণ জেডটাকে রিপ্লেস করতে হবে, আমাকে জেডটাকে কি করতে হবে, রিপ্লেস করতে হবে। তাহলে জেডটাকে যদি এখন আমরা রিপ্লেস করতে চাই, তাহলে আমাদের সমান সমান যে আনসারটা আসবে যে হাফ ইন্টু লন কত জেটের মান কত ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1, এরপরে যেটা আসবে মাইনাস 1/4 লন কত ই টু দি পাওয়ার 2x, কারণ স্কোয়ারকে 2x লেখা যায়, তাহলে ই টু দি পাওয়ার 2x প্লাস 1, ঠিক আছে, এরপরে প্লাস হাফ, এরপরে যেটা আসবে tan ইনভার্স কত ই টু দি পাওয়ার এক্স, এরপরে এখন প্লাস সি দিয়ে দাও। এই হচ্ছে আমাদের আনসারটা। আশা করি বুঝতে পারছো যে আমাদের কাজটা সমাধানটা কিভাবে করা হয়েছে, যে একটু ঝামেলা টাইপের অঙ্ক। আমাকে এখানে দুইটা নিয়ম এখানে অ্যাপ্লাই করতে হয়েছে, ফার্স্টটা হচ্ছে আমাদের প্রতিস্থাপন পদ্ধতি, দ্বিতীয়টা হচ্ছে আমাদের কি আংশিক ভগ্নাংশ পদ্ধতি। তাহলে দেখো বুঝতে পারছো কিনা, ক্লিয়ার কিনা, সবাই একটু কমেন্টে আমাকে বলো। আমাকে এক্সে রিপ্লেস করে দিতে হবে, কারণ আমরা এক্স জেড ইকুয়াল টু এক্স ধরছিলাম, এক্সকে রিপ্লেস করে দিতে হবে। এই হচ্ছে আমাদের আনসারটা, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পারছো। এখন আসো আমাদের পরবর্তী কোয়েশ্চেনটাতে, যে পরবর্তী কোয়েশ্চেনটা কি বলা হয়েছে, ওইটাও আমাদের সহজ কোয়েশ্চেন।
গ নম্বর কোয়েশ্চেন দেখো, গ নম্বর কোয়েশ্চেনে তোমাকে বলা হয়েছে যে হাফ ইন্টু ইন্টিগ্রেশন অফ কত 0 থেকে 5, এরপরে কত লন জি অফ এক্স, লন কত জি অফ এক্স, এরপরে হচ্ছে হলো সাইন স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এখানে আমাদের যেটা বলা হয়েছে সেটা হচ্ছে নির্দিষ্ট যোগের মাধ্যমে ইন্টিগ্রেশনটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা একটু কাজ করে নিই, কারণ আমাদের জি অফ এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে, হাফ তো থাকবেই, ইন্টিগ্রেশন 0 থেকে 5, জি অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স দেওয়া আছে, তার মানে লন কত ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। এরপরে হচ্ছে হলো সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এখানে দেখো যে মডুলাস ই টু দি পাওয়ার এক্স, এটা মানে অলওয়েজ পজিটিভ, তাহলে এখানে মডুলাস আর লেখার প্রয়োজন নেই, অলওয়েজ এটা পজিটিভ, তাহলে লন ই টু দি পাওয়ার এক্স লিখতে পারি আমরা, কারণ ই এর মান হচ্ছে 2.72 এরকম। তাহলে ই যেহেতু পজিটিভ, তার উপরে ভিত্তি যাই কিছু আসুক সেটা মানটা পজিটিভ হবে, অলওয়েজ পজিটিভ হবে। মানে একটা পজিটিভ সংখ্যার উপরে তুমি এক্স এর মান যা কিছু দেও সেই মানটা অবশ্যই প্লাস আসবে। তুমি একটা পজিটিভ সংখ্যার ভিত্তি যাই কিছু হোক তার মান পজিটিভ আসবে, ঠিক আছে, শুধু ইনফিনিটি ব্যতীত যদি ইনফিনিটি দেই তাহলে আর আসবে না, ইনফিনিটি দিলে ইনফিনিটি হয়ে যাবে। তাহলে একটা সংখ্যার পজিটিভ যা একটা পজিটিভ সংখ্যা আসবে, তুমি যদি একটা মাইনাস মানের ইনপুট দাও আউটপুট হিসেবে আমরা পজিটিভ পাবো। এক্সাম্পল, ধর আমি 2 টু দি পাওয়ার -3 দিলাম, তাহলে এটা সমান সমান আমি 1 কত লিখতে পারি, 2 টু দি পাওয়ার 3 লিখতে পারি, তার মানে কত 1/8 লিখতে পারি। তাহলে দেখো এই মানটা পজিটিভ, তাহলে যাই থাকুক মান পজিটিভ আসবে। তাহলে সো এখানে লগারিদম ফাংশন যেহেতু আমাদের ঋণাত্মক মানের জন্য অসংজ্ঞায়িত, তাহলে সব মডুলাস তুলতে আমরা পারি। এরপরে লাইনটা আমরা কি লিখতে পারি যে হাফ ইন্টু 0 থেকে 5, তাহলে এক্সটা সংখ্যার লনের সূত্র, লগারিদমের সূত্র অনুসারে এক্সটা কি সামনে চলে আসবে, ঠিক আছে। তাহলে লন ই থাকে ইন্টু কত সাইন এক্স, সাইন স্কোয়ার এক্স, আর সাইন স্কোয়ার এক্সকে তো আমাদের ভাঙতে হয়, তাহলে সাইন স্কোয়ার এক্সকেও ভাঙি। কারণ হচ্ছে কেন, কারণ আমাদের যোগজীকরণে স্কোয়ার রিলেটেড ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে সেগুলো ভাঙতে হয়, ভাঙে কি করতে হয়, পাওয়ার বেনিশ করতে হয়। তাহলে আমরা সাইন স্কোয়ারকে ভাঙে লিখতে পারি যে কত 1 মাইনাস, সাইন স্কোয়ারকে ভাঙতে হলে আমাদের একটা কাজ করতে হবে যে এখানে যদি 1 মাইনাস এটা যদি লিখি, মানে ধরো সাইন স্কোয়ার ইকুয়াল টু যদি আমি যদি সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু যদি 1 মাইনাস কস স্কোয়ার এক্স লিখি, তাহলে লাভ কি, আমাদের বেনিফিট নেই, কারণ এখানেও আমি সাইন স্কোয়ারকে ভাঙছি, ভাঙে 1 মাইনাস কস স্কোয়ার লিখতেছি, তো এখানেও তো আমার কজের উপরে পাওয়ার আসছে। তাহলে এই সূত্রের সাহায্যে ভাঙা যাবে না, আমাদের যেটা ভাঙতে হবে যে 2 সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু কত 1 মাইনাস কস 2x, ত্রিকোণমিতিক সূত্র, এই সূত্রের সাহায্যে ভাঙতে হবে। তাহলে দেখো আর এখানে পাওয়ার নেই, বুঝাইতে পারছি। আর যদি এটাতে ভাঙো নর্মাল যে আমাদের অবেরটা সেটা কিন্তু এখানে পাওয়ার আসতে আছে, তাহলে আমাদের কোনো এখানে বেনিফিট পাচ্ছি না, তাহলে আমাদের এই সূত্রের সাহায্যে ভাঙতে হবে। তাহলে এই সূত্রের সাহায্যে যদি ভাঙতে চাই তাহলে এই লাইনটা একটু পরেই কাজ করি, তাহলে এখানে আপাতত সাইন স্কোয়ার এক্স ডিএক্স রাখলাম। এরপরে দেখো লন ইর মান কিন্তু 1, লন ই এর মান হচ্ছে 1, কেন 1 এটার ব্যাখ্যা এখন দেই। দেখো যে লন ইর মান কেন 1 হয়, দেখো লনটা কি, লনটা হচ্ছে যে লগের, ঠিক আছে, লগের ই ভিত্তিককে বলা হয় লন, ই ভিত্তিক লগকে কি বলা হয়, লন বলা হয়। তাহলে এই জায়গায় ই আছে, তাহলে এখানেও একটা ই হবে, বুঝাইতে পারছি, বুঝাইতে পারি নাই, আমি বলতাছি ই ভিত্তিক লগকে বলা হচ্ছে হলো লন। তাহলে এখানে যদি এক্স হয় এখানেও এক্স হবে, এখানে যদি ওয়াই হয় এখানেও ওয়াই হবে, তার মানে এটা তো আসে সিস্টেম, তাই না, কারণ ই ভিত্তিক লগকে লন বলা হয়, এখানে ওয়াই তার মানে লন হয়, ঠিক আছে। তার মানে এখানে আমাদের ই আছে, লনের পরে সংখ্যাটা কি ই আছে, তাহলে এখানে ই বসবে, আর এটার মান লগারিদমের সূত্র অনুসারে কত 1, এটার মান কত 1, তার মানে আমরা লন ই সমান কত লিখতে পারি 1 লিখতে পারি, এই জিনিসটা মাথায় রেখো। তার মানে এটা সমান কত হয়ে গেল 1, তার মানে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে যে 1/2, এরপরে 0 থেকে কত 5, এরপরে থাকে শুধু এক্স ইন্টু, এখন আমরা এটাকে ভাঙবো, তাহলে এখানে যদি একটা 2 দেই যে 2 সাইন স্কোয়ার এক্স ডিএক্স, 2 কি বেশি লিখলাম না, তার সামনে যদি একটা হাফ দিয়ে গুণ দেই অপরাধ আছে, নাই অপরাধ নাই, এটু কাটা, তার মানে এই 2 আমরা বাদ দিয়ে দিলাম, এই হাফটা এখান থেকে বাদ দিয়ে দিলাম, হাফটা আমরা এখানে লিখলাম, আর এই যে 2টা যেটা লিখলাম যে 2 সাইন স্কোয়ার এক্স, এটা সমান আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে কিন্তু 1 মাইনাস কস 2x, ঠিক আছে।
dx। ক্লিয়ার? আশা করি বুঝাইতে পারছি। তার মানে এই পাশে থাকে হচ্ছে 1/4, আর এখানে যেটা থাকে ইন্টিগ্রেশন অফ কত 0 থেকে ফাই তাকে হচ্ছে x মাইনাস এক্স কস 2x, এটা থাকে ইন্টু কত dx। এখানেও আমরা লিনিয়ার প্রপার্টি ইউজ করতে পারি ইন্টিগ্রেশনের। তাহলে লিনিয়ার প্রপার্টি যদি আমরা ইউজ করি তাহলে আসে হচ্ছে 1/4, এটা তো আমাদের গুণাকারে আছে, এটা গুণাকারে থাকুক। এখানে লিখতে পারি যে 0 থেকে কত ফাই, ঠিক আছে, 0 থেকে পাই। তাহলে এখানে আচ্ছা লিনিয়ার প্রপার্টি ইউজ করবো না একবারে যুগজীকরণ কাজটা করে দিব? আচ্ছা লিনিয়ার প্রপার্টি ইউজ করে এই কাজটা করি। তাহলে এক্স ডিএক্স, এরপরে এই জায়গায় মাইনাস এখানে কত 0 থেকে ফাই, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের এটা আসে এক্স কত কস 2x। সহজ হবে, একটু পার্ট করে কাজটা করো, সহজ হবে, মানে বুঝতে সহজ হবে, বা জামের হিসাবে ঝামেলা লাগবে না। তার মানে এখানে যেটা আছে 1/4 এটা এভাবে থাকুক, হ্যাঁ। আর এটাকে যদি এক্সকে যদি আমরা যুগজীকরণ করি তাহলে পাবো হচ্ছে x²/2, ঠিক আছে। x²কে যুগজীকরণ করলে পাবো x²/2। তাহলে এখানে আমরা লিমিট বসায় দিই 0 থেকে কত ফাই, আর এখানে মাইনাস এই 1/4টাতে এটাকে গুণ করতে হবে, তার মানে 1/4, কারণ 1/4 কিন্তু 4টার সাথে গুণ আছে। তাহলে এটাকে যদি এখন আমরা যুগজীকরণ করি তাহলে কি আসবে? গুণের সূত্র, যুগজীকরণের গুণের সূত্র। তাহলে যুগজীকরণের গুণের সূত্রটা যদি অ্যাপ্লাই করি, যে এটা হচ্ছে আমাদের ইউ, এখানে আমাদের গুণের সূত্র অ্যাপ্লাই করতে হবে। এটা হচ্ছে আমাদের ইউ ধরলাম, আর এটা হচ্ছে বি ধরলাম। তাহলে ইন্টিগ্রেশনের ইউবি এর সূত্র। তাহলে ইউবি এর সূত্রটা কি? ইউবি এর সূত্র যদি আমি একটু লিখে তোমাকে দেখাই, যে ইউবি এর সূত্রটা হচ্ছে আমাদের এটা, যে ইন্টিগ্রেশন ইউবি দুটাই এক্স এর ফাংশন, এটা ইকুয়াল টু যেটা লেখা যায়, আমরা ইউকে রেখে দিলাম, বিকে ইন্টিগ্রেশন করলাম কস সাপেক্ষে এক্স এর সাপেক্ষে মাইনাস, ঠিক আছে। যাকে রাখছি তাকে ডিডিএক্স করতে হবে, তাহলে ডিউ ডিএক্স, আবার ইন্টিগ্রেশন অফ বি ডিএক্স, এই সম্পূর্ণটাকে আবার ইন্টিগ্রেশন করতে হবে কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। এই হচ্ছে আমাদের সিস্টেমটা। তাহলে আমরা বলছিলাম যে এখানে একটা সিস্টেম দেখাইছিলাম, কাকে আমরা অ ধরবো, ইউ ধরবো, কাকে আমরা বি ধরবো। এই হচ্ছে এখানে প্রসেসটা। আমরা ইউবি ধরার একটা কৌশল শিখছিলাম, সেই কৌশলটা কি ছিল? LIATE, এই কৌশলটা শিখছিলাম, LIATE, ঠিক আছে। তো LIATE, এখানে এল দ্বারা বোঝাচ্ছিল লগারিদমিক ফাংশন, আই দ্বারা বোঝাচ্ছিল ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন, এ দ্বারা বোঝাচ্ছিল অ্যালজেব্রিক ফাংশন, টি দ্বারা বোঝাচ্ছিল ত্রিকোণমিতিক ফাংশন, ই দ্বারা বোঝাচ্ছিল এক্সপোনেনশিয়াল ফাংশন। এখান থেকে সিরিয়ালি যে ফাংশনটা আগে আসবে এটাকে আমরা ইউ ধরবো। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে দুটা ফাংশন আছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে cos 2x। এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক ফাংশন, এটা হচ্ছে আমাদের অ্যালজেব্রিক ফাংশন। তাহলে এক্সটা আমাদের কি থাকবে? আগে আসছে সিরিয়ালি, তাহলে এক্সটাকে আমরা ইউ ধরবো আর এটাকে আমরা বি ধরবো, ঠিক আছে। তাহলে এখান যদি আমরা এটাকে বি ধরি আর এটাকে এক্স ধরি, তাহলে আমাদের যে কাজটা আসবে, যে আমরা যদি সূত্রটা এখানে অ্যাপ্লাই করি, যেখানে যে সূত্রটা আছে সেটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে সরাসরি যেটা আসে সেটা হচ্ছে যে ইউ, তার মানে আমরা এক্সকে রাইকে দিচ্ছি, একে কি করতেছি? ইন্টিগ্রেশন করতেছি। তাহলে cos 2x-কে ইন্টিগ্রেশন করলে যেটা আসে sin 2x, তাহলে 2x-কে অন্তরীকরণ করে ভাগ করতে হয়, তার মানে 2। এরপরে ইন্টিগ্রেশন করে দিলাম, পরে হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন অফ ইউকে অন্তরীকরণ করলে 1 আসে 1, আর বিকে করলে যেটা আসে সেটা হচ্ছে sin 2x বাই হচ্ছে হলো 2। আমাদের এটা থাকে, এটাকে আবার কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এখান থেকে 0 থেকে 5, ঠিক আছে। আবার এটাকে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমি ওইটুকু অংশকে যদি আবার ইন্টিগ্রেশন করি, তাহলে আমি একবার এখানে যেটা লিখতে পারি, যে আমি যদি এখন এই যে এটাকে ইন্টিগ্রেশন করি, যে sin 2x বাই 2 dx, এটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে হাফটা কি সামনে চলে আসে, ওকে। sin 2x-কে ইন্টিগ্রেশন করলে যেটা আসে সেটা হচ্ছে হাফ, হ্যাঁ, মাইনাস কত? cos 2x বাই কত? 2, এটা আসে, কিন্তু বোঝাইতে পারছি? তাহলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে, এখানে ইন্টিগ্রেশনটা আমরা তুলে দিলাম, আমি আবার একটু বলতেছি, এখানে একটা লাইন আবার বোঝাই যায় যে আমরা এখান থেকে কিভাবে কাজটা করলাম।
যে আমরা এখানে ইউ ধরছি কাকে, এক্সকে, এটাকে আমরা ইউ ধরছি আর এটাকে বি ধরছি। তাহলে ইউকে আমরা রাইখে দিচ্ছি, এই যে ইউকে রাইখে দিচ্ছি, বিকে কী করছি, ইন্ডিকেশন করছি। তাহলে cos 2xকে ইন্ডিকেশন করলে যেটা আসে sin 2x, তাহলে এখানে 2x আছে, একে অন্তরীকরণ করে ভাগ করতে হবে, কাজ শেষ। মাইনাস, এরপরে যাকে ইউ ধরছি তাকে অন্তরীকরণ করতে হবে। তাহলে আমি এক্সকে ইউ ধরছি, ইউ এর অন্তরীকরণ হচ্ছে 1, তাহলে 1 এখানে আমি লিখলাম না, তারপর লিখে দেখাইলাম। এরপরে 1 লিখা যে কথা, না লিখা একই কথা। এরপরে বিকে কী করতে হবে, ইন্ডিকেশন করতে হবে, করে রাখতে হবে, তারপর পুরোটাকে আবার ইন্ডিকেশন করতে হবে। তাহলে এই পুরোটাকে ইন্টিগ্রেশন করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে হলো এই যে এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ধরো মাইনাস মানে হচ্ছে প্লাস কস কত 2x আর 1/2, 2 মানে হচ্ছিল 4, এই যে এটা আসে। বুঝাইতে পারছি? আশা করি বুঝাইতে পারছি। ঠিক আছে, এখন আমাদের এখান থেকে 0 থেকে 5, এই হলো আমাদের প্রসেসটা। ক্লিয়ার? এখন যদি আমরা মানগুলো বসাই তাহলে আমরা যেটা পাবো যে সমান সমান যে 1/4, এরপরে এখানে আমরা আপার লিমিট যদি বসাই x স্কোয়ারে, তার মানে 5 স্কোয়ার নাকি 5 স্কোয়ার বাই 2, তাহলে 5 স্কোয়ার বাই হচ্ছিল 2 ইন্টু, আর 0 বসালে এটা পুরোটা 0, তার মানে 4 0, আর বসানোর দরকার নেই, মানে মাইনাস দেয়া পরে এটা 0 বসাইতে হবে, সেটা আর বসানোর দরকার নেই, কারণ মাইনাস দিয়ে 0 বসালে এটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। ওকে, আচ্ছা বসাই দিই, তাহলে প্যাস লাগাবা। 0 যদি বসাই তাহলে আমাদের 1/4 এখানে যেটা আসবে সেটা হচ্ছে যে কত 0 স্কোয়ার বাই হচ্ছিল 2, এটা আসে আর কি। এরপর হচ্ছে এই মাইনাস 1/4 তো থাকবেই। এখন যদি আমি এখানে আলাদা আলাদাভাবে বসাই, এটাতে পুরোটাতে 5 বসাই, তাহলে কি আসে দেখো, 5 ইন্টু সাইন কত 2π বাই কত 2, এটা আসে। এরপরে প্লাস কস কত 2π বাই হচ্ছিল 4, এতটুকু আমাদের আসলো। এরপরে মাইনাস যেটা আসবে সেটা হচ্ছে 0, তার মানে 0 ইন্টু সাইন কত 2 ইন্টু 0 বাই কত 2, এরপরে প্লাস, এরপরে কস 2 ইন্টু 0 বাই হচ্ছে কত 4, এই হলো হিসাবটা যেটা আমাদের 1/4 গুণ আকারে আছে। তাহলে বুঝতে পারছো যে কাজটা কি করা হয়েছে? তাহলে এখান থেকে আমাদের কি কি থাকে, আমরা একটু উপরে চলে আসি। এখানে যেটা থাকে সেটা হচ্ছে এই অংশটুকু থেকে এটা তো কি 0, তার মানে এই পুরোটা কি হয়ে যায় 0 হয়ে যায়। তাহলে তাকে হচ্ছে 5 সমান সমান 5 স্কোয়ার বাই হলো 8, এতটুকু থাকে। এরপর এখানে সাইন 2π এর মান কত 0 ডিগ্রি, 2π এর মান হচ্ছে 0 ডিগ্রি, তার মানে এই পুরোটা 0 হয়ে গেল। cos 2π এর মান কত 1, cos 2π এর মান হচ্ছে 1, তাহলে আমরা পাইলাম হচ্ছে 1/4, তার মানে মাইনাস 1/4 তো আসছে গুণ আকারে। এরপরে এখান থেকে এখানে একটা থার্ড ব্র্যাকেট হবে, হ্যাঁ থার্ড ব্র্যাকেটে দেব, থার্ড ব্র্যাকেট পরে কত, এটা আমাদের 0, সাইন 2π এর মান হচ্ছে 0, সাইন 2π এর মান হচ্ছে 0, একটু ভালো করে লক্ষ্য করবা, সাইন 2π এর মান হচ্ছে 0, তার মানে 0 দ্বারা গুণ করলে পুরোটা 0 হয়ে যায়, তাহলে এই সম্পূর্ণটা 0, এটা আমাদের কোনো কাজ নাই। cos 2π মান হচ্ছে 1, তার মানে 1/4, এরপর হচ্ছে মাইনাস, এটা পুরোটা 0, চিন্তা ছাড়াই 0, আর cos 0 ডিগ্রি 2 cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মান হচ্ছে হলো 5/2, cos 0 ডিগ্রির মান হচ্ছে 5/2, ঠিক আছে। ও সরি cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, তার মানে এখানে কত 1/4, কথা বুঝতে পারছো? তার মানে এই 1/4 কাটাকাটি তাকে 0, তার মানে সমান সমান তাকে হলো 5 স্কোয়ার বাই কত 8, এই হলো আমাদের আনসার, এত বর্গ একক। ঠিক আছে, আনসার বর্গ একক না, কারণ ক্ষেত্রফল নির্ণয় করিনি। ঠিক আছে, 5 স্কোয়ার বাই 8। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো যে আমাদের সমাধানটা কিভাবে করা হয়েছে। আমি আবার বলতেছি ইকুয়েশনটা, যে এই পাশটা এটা আমাদের 0, যেহেতু এখানে আমাদের 0 আছে, 0 স্কোয়ার মানে 0, মানে সম্পূর্ণটা 0, তাহলে থাকতেছে শুধু আমাদের এতটুকু অংশ 5 স্কোয়ার বাই 8। ঠিক আছে, এরপরে এখানে সাইন 2π আছে, সাইন 2π মানে হচ্ছে 0 ডিগ্রি, সাইন 2π ইকুয়াল টু হচ্ছিল 0, সাইন 2π এর মান হচ্ছিল 0, তার মানে এই সম্পূর্ণটা কি 0। ঠিক আছে, এরপরে cos 2π এর মান হচ্ছে হলো cos 2π এর মান হচ্ছে হলো 1। ঠিক আছে,
cos 2 ফাইয়ের মান 1, কনফিউজ করো না যে cos ফাইয়ের মান হচ্ছে হলো -1, কনফিউজ হওয়ার দরকার নাই। তার মানে এখানে থাকতেছে 1/4, এটা হচ্ছে 1/4 আর 1/4টা তো গুণাকারই আছে। এরপরে এখানে 0 মানে sin 0 ডিগ্রির মান কত 0, আর এখানে তো সামনে 0 আছে, তার মানে পুরো এই 0 ডাবল 0 হয়েছে। আর এখানে sin 2 × 0 মানে হচ্ছে হলো 0, আর cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তার মানে 1/4, কাটাকাটি করে আমাদের 5/8 থাকে। তার আশা করি বুঝতে পারছো যে আমাদের এই ছিল আমাদের যে সিলেট বোর্ড 2023 সালের যে কোয়েশনটা, সিলেট বোর্ড 2023-এর কোয়েশনটা। এখানে আমাদের এই কোয়েশনটাতে এই জায়গাটাতে হচ্ছে আমাদের ক্রিটিক্যাল, বাকিগুলো একদম ইজি সিম্পল হিসাব। আর এই জায়গায় তোমাদের আমার অভিজ্ঞতা থেকে যতটুকু বলি যে এই জায়গাটাতে তোমাদের ম্যাক্সিমাম একটু প্রবলেম হয় যে হিসাব নিকাশটা এখানে স্বস্তিতে কাজটা করবা, মানে দৃঢ় স্বস্তিতে, প্রয়োজনে একসাথে করা দরকার নাই, আমাদের স্টেপ বাই স্টেপ আমরা আগাবো, তাহলেই কিন্তু আমাদের প্রবলেমগুলো ক্রিয়েট হবে না। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের যে সিলেট বোর্ড 2023-এর আজকে। তাহলে এই পর্যন্ত, আমাদের পরবর্তীতে আমাদের যে মনে হয় আর কয়েকটা কোয়েশন বাকি আছে 2023 সালের কোয়েশন, আমরা 2023 সালের বাকি কোয়েশনগুলোর সমাধান আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে দেখবো। তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।